Good morning student, welcome to Gurukul Study Center for Technical Service Examination. আশা করি সবাই ভালো আছো। আজ আর আমি অন্য কোনো কথায় যাব না, সরাসরি পড়াতে চলে আসছি। তো বন্ধুরা প্রথমেই বলি, আমি বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে আমি ইতিহাস, পল সায়েন্স, ইকোনমিক্স পরপর করে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে দেব। তো আজকে আমি যেটা পড়াবো সেটা পল সায়েন্স। এখন বন্ধুরা তোমরা অনেকেই যারা টেকনিক্যাল স্টুডেন্ট, বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স যারা যারা আছো, তারা অন্যান্য সাবজেক্টগুলো পড়লে এই পল সায়েন্স তাদের কাছে কিন্তু একটু নতুন, তাই তো? কিন্তু দেখা গেছে বিভিন্ন পরীক্ষায়, তুমি সে রেলের যে কোনো পরীক্ষায় হোক, ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সরকারের পরীক্ষায় হোক, এক্সেপ্ট পিএসসি, কেএমসি, কেএমডি বাদ দিয়ে, কারণ এগুলো সব হচ্ছে টেকনিক্যাল। কিন্তু বাকি যে পরীক্ষাগুলো আছে, তোমার যে কোনো পরীক্ষায় দেখা গেছে পল সায়েন্স মানে কনস্টিটিউশনের কোশ্চেন কিন্তু থাকে। তো এখন কনস্টিটিউশন কিভাবে পড়বে? বিশাল সিলেবাস থেকে আমরা গুরুকুল স্টাডি সেন্টার যেভাবে পড়াই তার একটা তোমাদের দিক নির্দেশ করছে। তারপর আমি দুটো টপিক তোমাদের পড়াবো। ফার্স্ট হচ্ছে তোমাদের আমি পড়াবো পার্লামেন্ট, আর সেকেন্ড হচ্ছে ফ্রেম দ্য কনস্টিটিউশন। এই দুটো টপিকের থেকে দেখা গেছে বিভিন্ন পরীক্ষায় একাধিক কোশ্চেন এসছে, যেমন কিছুটা বেস লেভেলের কোশ্চেন এসছে, কিছুটা কনসেপচুয়াল কোশ্চেন এসছে। তো আমরা কি করি, আমরা গুরুকুল স্টাডি সেন্টার প্রথমে এরকম তোমাদের একটা আমরা সিট দেব, সেখানে দেখো এখানে ভাগ করে দেওয়া আছে পুরো কনস্টিটিউশন যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা এখানে দেখা আমরা 16টা ক্লাসের মধ্যে টোটাল এটা কিন্তু শেষ করব। এখানে ডেসক্রিপটিভ এর মধ্যেও তোমরা দেখবে সব কিন্তু তোমাদের আবার লাগবে না। বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন জায়গাটা ইম্পর্টেন্ট। সেখানে তুমি কোনো জায়গায় দেখা যাবে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ইম্পর্টেন্ট, সেটা তোমার নির্মাণ সহায়কের মতো পরীক্ষায় এই পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি থেকে প্রশ্ন আসবে। আবার দেখা যাবে এসএসসি যে দিতে গেলে সেখানে তোমাকে রিডসগুলো লাগবে, সেখানে কিছু তোমার আর্টিকেলগুলো লাগবে, এগুলো লাগবে। আর বেসিক্যালি সব পরীক্ষা দিতে গেলে তোমাদের এনটিপিসি, রেল, গ্রুপ ডি এবং রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমার কিন্তু যেগুলো লাগবে সেগুলো আমি একটা তোমাদের সিলেবাস আকারে পড়িয়ে দিচ্ছি। এখন এই যে টোটাল সিলেবাস থেকে আমরা প্রথমে ডেসক্রিপটিভ মেটেরিয়াল দেবো, তার উপর থেকে অবজেক্টিভ করে দেবো এবং ক্লাসগুলো সব বেস লেভেল থেকে বুঝিয়ে দেবো। আশা করি একটা 3 থেকে 4 মাসের মধ্যে টোটাল এই সিলেবাস কমপ্লিট। শুধু 1.5 ঘন্টা করে ক্লাস একদিন করলে তোমার 3 মাসের মধ্যে পুরো সিলেবাস কিন্তু সব কমপ্লিট। আমাদের প্রত্যেক শনিবার রবিবার যে ক্লাস হয় তোমরা জানো, একদিন করে তোমাদের যে কোনো ব্যাচে পল সায়েন্স ক্লাস থাকে। 1.5 ঘন্টার ক্লাস, অর্থাৎ তুমি সপ্তাহে মাসে যদি 4টে করে ক্লাস করো, 4 মাসের মধ্যে তোমার কিন্তু এই সিলেবাস পুরো কমপ্লিট। যে কোনো পরীক্ষায় তুমি কিন্তু উত্তর করতে পারবে। তাই স্টুডেন্ট আজকে আমি যেটা করব, আমাদের নোটস এইভাবে প্রত্যেকটা ডেসক্রিপটিভ আকারে দিয়ে দেওয়া হবে তোমাদের। হ্যাঁ, এরকম ডেসক্রিপটিভ আকারে নোটগুলো দিয়ে দেওয়া হবে, আর তারপর এখান থেকে অবজেক্টিভ আছে। আর অবজেক্টিভগুলো তুমি একটা আমরা একটা সিস্টেমেটিক করে দিয়েছি, যেটা কি না বিগত পরীক্ষায় রেল বলো, বিভিন্ন পরীক্ষা বলো, আমরা পল সায়েন্সের যত কোশ্চেন পড়েছে সেটাকে আমরা এক জায়গায়, এবং সেটা কোন পরীক্ষায় কতদিন পড়েছে বা কত তারিখে পড়েছে সব ডিটেলস আমরা কিন্তু পাশাপাশি সাজিয়ে তোমাকে একটা ব্রাঞ্চ আকারে আমরা দিয়ে দেবো। তো আর কথা না বাড়িয়ে চলে আসছি, আজকে আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে পার্লামেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, তোমরা ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে। না বুঝতে পারলে বারবার ভিডিওটা স্ক্রলিং করে দেখবে এবং কমেন্ট করবে যদি কোনো বুঝতে না পারো। তো পার্লামেন্ট আমি স্টার্ট করছি। এখন এই পার্লামেন্ট আমাদের আর্টিকেল হচ্ছে 79, খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল এটা। এখন আর্টিকেল পড়াবো তো বইটা বলে দিচ্ছে 79 আর্টিকেল। এখন পার্লামেন্টকে আমরা 3টে ভাগে ভাগ করবো। পার্লামেন্ট কাকে নিয়ে গড়ে ওঠে? এই 3টে জিনিস নিয়ে গড়ে ওঠে। কি? একটা হচ্ছে লোকসভা, আমি সংক্ষেপে লিখছি, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে প্রেসিডেন্ট। এখন এই যে লোকসভা, লোকসভাকে কি বলা হয়? লোয়ার হাউস, ভেরি ইম্পর্টেন্ট, লোয়ার হাউস। আর রাজ্যসভাকে বলা হয় আপার হাউস। কোন দেশ বলে? লোকসভায় টোটাল স্ট্রেংথ কত না 552 জন টোটাল স্ট্রেংথ। 550 জন হচ্ছে তোমার হচ্ছে ইলেকটিভ মেম্বার্স, আর 2 জন হচ্ছে সিলেক্টিভ মেম্বার্স। এই 2 জন সিলেক্টিভ কে করে? প্রেসিডেন্ট করে। এবার হচ্ছে এখানের মধ্যে একটা কোশ্চেন পড়েছিল কিছুদিন আগে রেলের, যে প্রভিন্সিয়াল প্রদেশ থেকে মানে আমাদের স্টেট থেকে, রাজ্যগুলো থেকে টোটাল লোকসভায় কতজন মেম্বার নির্বাচিত হবে? না 530 জন। আর ইউনিয়ন টেরিটরি থেকে 20 জন। তাহলে কত হলো? 550 জন। বুঝতে পারলে? এবার হচ্ছে এই লোকসভা সদস্যদের মিনিমাম এজ কত? অবশ্যই মিনিমাম এজ হচ্ছে 25। আর এটা হচ্ছে তোমার কিন্তু মনে রাখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নন পার্মানেন্ট বডি। তাহলে লোকসভা হচ্ছে নন পার্মানেন্ট বডি।
লোকসভার চেয়ারম্যানকে অবশ্যই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। লোকসভার চেয়ারম্যান হচ্ছে স্পিকার, স্পিকার লোকসভার চেয়ারম্যান কে বলবো স্পিকার। আর এদের টোটাল স্যালারি কোথা থেকে দেওয়া হয়? অবশ্যই কনসলিডেটেড ফান্ড থেকে। কোথা থেকে? কনসলিডেটেড ফান্ড থেকে এই তোমার স্যালারিটা দেওয়া হয়। এবার আসবো আমি রাজ্যসভায়। রাজ্যসভায় টোটাল মেম্বার কতজন? অবশ্যই টোটাল স্ট্রেংথ হচ্ছে, টোটাল স্ট্রেংথ কতজন? 250, 250, 238 জন প্লাস হচ্ছে 12। এই 12 হচ্ছে তোমার কি না প্রেসিডেন্ট মনোনীত করে। ঠিক আছে, এদের তাহলে মিনিমাম এজ কত রাজ্যসভা নির্বাচিত হতে গেলে? 30 বছর হচ্ছে মিনিমাম এজ, 30 ইয়ার্স মিনিমাম এজ। এখানে তোমার দেখা গেছে যে বিভিন্ন পরীক্ষা, এই পরীক্ষাটা প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই 30 এজ এটা করে রাখবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আবার হচ্ছে পার্মানেন্ট বডি। পার্মানেন্ট বডি মানে রাজ্যসভাকে ভাঙা যায় না। রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 ইয়ার্স। কত বছর বললাম? 6 ইয়ার। আর এবার এনটিপিসি, গ্রুপ ডি বলো, রাজ্য সরকার, কেন্দ্র সরকার যে কোনো পুলিশের চাকরির পরীক্ষা বলে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আপার হাউসের চেয়ারম্যান কে? আপার হাউসের জন্য হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। একদম ভালো করে এটা মনে দিয়ে শোনো, ভাইস প্রেসিডেন্ট আপার হাউসের চেয়ারম্যান। তো এরকম ভাবে তোমাদেরকে কভার করতে হবে। আর একটা তুমি মাথায় রাখবে যে এই রাজ্যসভা যেহেতু পার্মানেন্ট, যেহেতু আপার হাউস হচ্ছে পার্মানেন্ট বডি, তাই পার্মানেন্ট বডি হবে এখানে তাহলে সদস্যরা না মাথায় রাখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর এখান থেকে রিটায়ারমেন্ট করে যায়। ঠিক আছে, এইটা। এবার হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের একটা বিশাল জায়গা আছে, সেটা আলাদাভাবে পড়াবো। শুধু সংক্ষেপে একটা বলে রাখি, রেলের যেই পরীক্ষা এবার এসেছিল আমাদের মেকানিক্যাল সেকশনেতে, যেই পেয়েছে নিচে নাকি ওর কোশ্চেনটা এসেছিল, আমার ডেট মনে নেই তো কনফার্ম, ওই ছেলেটির এই কোশ্চেনটা আমার প্রথম ধরেছিল। তো বল প্রেসিডেন্ট কিভাবে ইলেকশন হয়, মানে ইলেক্টেড হয় কিভাবে না? অবশ্যই হচ্ছে ইলেকটোরাল কলেজের মাধ্যমে। এবং ইলেকশনটা হচ্ছে খুব মন দিয়ে শোনো, লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে এমএলএ, রাজ্য মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেক্টেড মেম্বারদের ভোটের দ্বারা তিনি কিন্তু নির্বাচিত হন। এটা মাথায় রাখবে তোমরা। ঠিক আছে, আর একটা কথা প্রসঙ্গে বলে দিই, কোরাম তোমরা একটা পাবে, কোরাম। এই কোরাম হচ্ছে 1/10 সদস্যের উপস্থিতিকে কোরাম বলে। এটা কত নম্বর? এটা হচ্ছে তোমার 100C আর্টিকেলে এটা কিন্তু আছে। কোরামটা কত আছে? 100C আর্টিকেল। তো এখানে একটা আবার তোমরা এই যে পার্লামেন্টের যে আছে কোশ্চেন আছে, সেটা স্টেয়ার্ড কোশ্চেন, আনস্টেয়ার্ড কোশ্চেন আছে, সেগুলো ডিটেইলসে পরে আলোচনা করব। তো আজকে পার্লামেন্টের মোটামুটি একটা বিষয় বললাম, যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কমন পাবে। ঠিক আছে, এবার আমি তোমাদের যেটা বলবো কনস্টিটিউশনের বেসিক ফিচার্স কি, সেটা না প্রেজেন্ট কনস্টিটিউশন ওয়াজ ফ্রেমড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাই দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান। তাহলে মাথায় রাখবে, এই সামনের পরীক্ষাতে এসেছিল তোমাদের যে এই কোন মিশন প্ল্যান না কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফ্রেম হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান। তোমরা মাথায় রাখবে না, ক্রিপস মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, মাউন্ট ব্যাটেন প্ল্যান, এরকম তোমাকে অপশনে দেবে, তো তুমি লিখবে সেটা ক্যাবিনেট মিশন প্ল্যান। ঠিক আছে, এবারে যেটা তুমি করবে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথমে 385 মেম্বার্স, 292 were elected, 93 সিলেক্টেড মেম্বার বাই প্রভিন্সিয়াল স্টেজ থেকে নির্বাচিত হয়েছিল। এখন এইভাবে যখন আমরা পড়বো যে তখন দেখবো যে ফার্স্ট এর মিটিংটা হয়েছিল 1946 সালে। তার প্রথম তোমার ছিলেন মেম্বার নির্বাচিত হয়েছিলেন কে? হচ্ছে ডক্টর সচিদানন্দ সিনহা। তো এটা খুব গুরুত্বপূর্ণ, সচিদানন্দ সিনহা কিন্তু ইন্টারিম প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, 13 কমিটি প্রথম তৈরি হয়েছিল। এর মধ্যে আছে পাওয়ার কমিটি, স্টিয়ারিং কমিটি এবং ড্রাফটিং কমিটি। তার মধ্যে আরো কমিটিগুলো ইম্পর্টেন্ট আছে। তো এই কয়েকটা পাওয়ার কমিটি, স্টিয়ারিং কমিটি, ড্রাফটিং কমিটি তোমরা খুব ভালো করে পড়বে। ড্রাফটিং কমিটি তোমরা জানো যে বি আর আম্বেদকর তিনি ছিলেন, স্টিয়ারিং কমিটি কে এম মুন্সি ছিলেন, আর পাওয়ার কমিটি তোমার ডক্টর তোমার জওহরলাল নেহরু ছিলেন পাওয়ার কমিটির চেয়ারম্যান। তো এইগুলো তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কনস্টিটিউশন রেডি হয়েছিল 1949-এ 26শে নভেম্বর, কিন্তু সেটা ডিলে করে 1949-এ
তোমার দেখা যাবে 26শে জানুয়ারি এটা কিন্তু ফোর্স হয়েছিল। তাই এটাকে আমরা কেন ফোর্স হয়েছিল সেটা বলতে গেলে তোমরা জানো যে লাহোর কংগ্রেস পূর্ণ স্বরাজ ডিমান্ড করেছিল, সেই জন্য ডেটটাকে পিছিয়ে দেওয়া হচ্ছিল। আর এটাকে আমরা বলি রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। এখন আমরা এইভাবে যখন জিনিসগুলো করবো তখন দেখবো যে কমপ্লিট কনস্টিটিউশনটা করতে সময় লেগেছিল 2 বছর, 2 ইয়ার্স 11 মান্থস 18 ডেজ কমপ্লিট কনস্টিটিউশন রেডি করতে সময় নিয়েছিল। তা প্রথমে ছিল কি 395 আর্টিকেল আর 8 শিডিউল, কিন্তু অ্যাট প্রেজেন্ট তোমরা জানো 12 শিডিউল হয়ে গেছে, তাই তো? তবে এরপর যখন তোমরা এটা করবে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এবার ন্যাশনাল ফ্ল্যাগ কবে ইয়ে করেছেন না 22শে জুলাই, ন্যাশনাল ফ্ল্যাগ কবে 22শে জুলাই, তারপর 1947 ডিজাইন বাই কে পিঙ্গালা ভেঙ্কাইয়া, তার বাড়ি কোথায়? অবশ্যই অন্ধ্রপ্রদেশ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা। আর কনস্টিটিউশন অ্যাসেম্বলির আরেকটা কোশ্চেন তোমরা ভালো করে করবে, আইডিয়া কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা তোমার মাঝে মাঝে আসে যে আইডিয়া টু হ্যাভ কনস্টিটিউশন, মানে আইডিয়াটা কে দিয়েছিলেন সেটা হচ্ছে এম.এন. রয়। তিনি ছিলেন একজন পলিটিক্যাল ফিলোসোফার। তো স্টুডেন্ট, এই ছিল আজকে সংক্ষিপ্ত আকারে পড়ানোর বিষয়। তোমরা যদি ভালো লাগে অবশ্যই বলবে। তো বেসিক একটা কোশ্চেন আমি এখানে বলে রাখি, তোমরা কমেন্ট বক্সে লিখে দেখাও, জানতে পারবো। তোমরা বলো তো পার্লামেন্টে টোটাল মেম্বার কতজন, আর পার্লামেন্টে সিলেক্টেড মেম্বার প্রেসিডেন্ট দ্বারা কতজন হয়? তো দুটো উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে?